যেখান থেকে প্রস্তাব এলো সেই ছেলেটা কেভিন ক্রু। সুন্দর, হ্যান্ডসাম এবং পরিপাটি। কিন্তু ছেলের আইডিতে ঘাটতে গিয়ে দেখা গেল ছেলের বায়োতে অঘটন। বায়োতে লেখা রোমান্টিক বয়। বড়লোকের ছেলে হিসেবে পাইলট হলেও মানা যেত, তাই বলে কেবিন ক্রু। বড়লোক বাপে বিগড়ে যাওয়া ছেলে হলে যা হয়, এদের যখন যা মর্জি তাই করে। খাঁটি বাংলা ভাষায় টাকায় ছিনিমিনি করলে চায়ের দোকান খুলেও বসা যায়। এতে আমার বিশেষ আপত্তি না থাকলেও ছেলের আইডির বায়োতে ওই দুটি শব্দই যথেষ্ট ছিল একে চরিত্রহীন তকমা দেওয়ার জন্য। এই চরিত্রহীনের নাম জাংকুক, জিওন জাংকুক। আইডি জুড়ে তার বাহারি ছবি, হাইলাইটে বিভিন্ন দেশের নাম করে কত শত ছবি দেওয়া, আর সব পোস্টে মেয়েদের হুড়োহুড়ি তো আছে। আমার ভীষণ লজ্জা করে যখন দেখি কোনো মেয়ে র্যান্ডম কোনো ছেলেকে নিয়ে পাবলিকলি ভ্যাপনা করছে। পরিচিতদের থেকে শুনেছি এই কেবিন ক্রু মেয়ে ছেলেরা সুবিধের হয় না, এদের কারো না কারোর সাথে অ্যাফেয়ার চলে। এই ধারাবাহিকতা দিনকে দিন চলেই থাকে। অ্যাফেয়ার অনেক বেশি গভীর হয়, এই যেমন বিছানা অবধি চলে যাওয়া। আমার নিজের মুখে কথাটি বলতে বাদলেও এটা আজকের জীবনে তেতো বাস্তবতা। ছেলের বর্ণনা দিতে গেলে তার ছবি দেখে মনে হলো বেশ অ্যাটিটিউড পোষা ছেলে, কিন্তু সে ছিল ছিলা মুরগি। মুখে এক ফোঁটাও দাড়ি নেই, নাকটা খাড়া, কপাল দেখলে মনে হয় একটি আস্ত গাড়ি সেখানে আরামসেই চালানো যাবে। চুল দেখলে মনে হয় যেন ঝাউবন দেখছি। আমি কাউকে বাহ্যিক রূপ ধরে বিচার করি না, কিন্তু কেউ যদি চরিত্রহীন হয় তাকে নিয়ে আমার বিদঘুটে বর্ণনা করলে পৈশাচিক আনন্দ লাগে। আর বিয়ের ব্যাপার হলে তো কথাই নেই। বাবাকে আমি শক্ত করে এই প্রস্তাব নিষেধ করে দিলাম। এ তো আগেই না ছিল, বায়ের জন্য আরো রিজেক্ট হলো। কিন্তু এবার বাবা কিছুতেই আমার না শুনতে রাজি নন। সে যে কোনো মূল্যে আমাকে বিয়ে দেবেন, তাও এই চরিত্রহীনটার সঙ্গে। কিম নামজন নামের এই ব্যক্তি আমার সৎ বাবা, তাই আমি উচ্ছন্নে গেলেও তার বিশেষ কিছু যায় আসে না। আমিও কখনো তার উপরে নির্ভরশীল ছিলাম না, কিন্তু আমার মায়ের জন্য আমি বারবার এই লোকের ফাঁদে আটকে যাই। এই যে এখন আমার মা আমাকে এতটাই ইমোশনালি ব্ল্যাকমেল করলো যেন আমি শক্ত হতে পারছি না। মায়ের বেলায় আমি বরাবরই নরম, মা আমার সবচেয়ে উইক পয়েন্ট। শত্রু থাকলে সে আমার মাকে দিয়ে সর্বপ্রথম আমাকে কুপকাত করত, যা বরাবরই আমার সৎ বাবা করে যাচ্ছেন। তবে এবারের গল্পটা ভিন্ন। এবার সেই চরিত্রহীন বাপের সঙ্গে সৎ বাবার বেশ মোটা অঙ্কের আর্থিক দ্বন্দ্বের জন্য। এই অর্থের পরিমাণ এতটাই যে আমি নিজে কখনো এত টাকা দিয়ে সাহায্য করতে পারবো না। এই পর্যায়ে এসে আমার খুব মেজাজ খারাপ হয়। কেন এত লোভ আমার বাপটার? লোভে পড়ে এতগুলো টাকা এদিক ওদিক করা কি মুখের কথা? এখন এই অর্থের ক্ষতিপূরণ স্বরূপ চাচ্ছে আমাকে ছেলের বউ হিসাবে, মগের মূল্য। কিন্তু মাছ দিয়ে মা আসতেই আমি আবারও দমে গেলাম, কিন্তু হার মানলাম না। আমি বিভিন্ন ছক কষতে ব্যস্ত। আমি জীবনেও এই জিওন জাংকুক নামক ঝড়কে আমার জীবনে জায়গা দেব না। আমি চ্যাংদোলা করে দূরে ছড়ে মারলেই শান্তি পাবো। আমার ভাবনার মাঝে কোত্থেকে বাদুড় এসে বাড়ি খেলো আমার স্বাদের ফুলের টবের সাথে। আমি চমকে দ্রুত বারান্দার অন্যদিকে চলে গেলাম। লোকালয়ে যদি বাদুড় শান্তিতে থাকতে না দেয় তবে কোথায় গিয়ে থাকবো? আমি চেঁচিয়ে জিমিনকে ডাকলাম, জিমিন, এই বাদুড়ের ফুলের টবটা এখান থেকে সরাও, এটা ঘৃণা লাগছে আমার। হঠাৎই আমি উপলব্ধি করলাম জাংকুকও আমার জীবনে এই বাদরটার মতো আচমকাই ঢুকে পড়েছে, যাকে উগলে ফেলা না পর্যন্ত আমার জীবনে শান্তি থাকবে না। বিয়েতে মত না দিয়ে আচমকাই আমি তুর্কির উদ্দেশ্যে রওনা দিলাম। ইস্তাম্বুল অবধি ডাইরেক্ট ফ্লাইট, প্রায় 8.5 ঘন্টা। আমার এই ট্যুর প্ল্যান আচমকাই হয়েছে 3 রাতের জন্য। আমি বিজনেস ক্লাসে থাকলেও আমার সেক্রেটারি জিমি ইকোনমিতে আছে। আমি ওকে এই ট্যুরে আনতে চাইনি, একটি সোলো ট্রিপের প্ল্যান ছিল। কিন্তু মেয়েটি প্রচন্ড নাছোড়বান্দা। মাঝে মধ্যে ভেবেই পাই না আমি ওর বস নাকি ও আমার বস। কবে যে ওকে চাকরিচ্যুত করি বলা যায় না। আমার এই ট্যুরের প্রধান কারণ হলো জিওন জাংকুক নামের ছিলা মুরগিটা। একে আমি নিজ চোখে দেখে চরিত্রহীন তকমাটা দিতে চাই। এখনো দেখা হয়নি, টেক অফের পর সম্ভবত দেখা মিলবে। অন্যান্য মেয়ে কেবিন ক্রু
তাদের সুযোগ সুবিধা বর্ণনা করলো। সংক্ষিপ্ত সময় অপেক্ষার অবসান ঘটিয়ে ভদ্রলোকের দেখা পেলাম আমি। সেই নাকুচু ভাবটানি প্যাসেঞ্জারদের সাথে বিনয়ের সহিত ব্যবহার করছে। এরই মাঝে আমার ব্রেকফাস্টও জাঙ্কুকে সার্ভ করে দিল। বিজনেস ক্লাসে ভালো শেফের হাতে খাবার পাওয়া যায়। এবারের আইটেম কোন রকম দেখালো খেতে দুর্দান্ত ছিল। আমি ইচ্ছে করে জাঙ্কুককে ডেকে পাঠালাম। ওকে নানান অজুহাতে বিরক্তি করার ফোন দিয়ে আটলাম। ছেলেটা যথাসম্ভব তাই করলো। কেবিন ক্রু, অথচ বড় লোকের বিগড়ে যাওয়া বাপের কোনো ছাপই নেই। কি আশ্চর্য! দুবার এভাবে বিরক্ত করে আমি থামলাম। সন্দেহ করতে চাই না, যতটুকু শুনেছি জাঙ্কুক আমাকে এখনো দেখেনি। এটাই বেশ অবাক লেগেছে আমার। বিয়ে করতে যাচ্ছে অথচ পাত্রীকেই দেখলো না। অবশ্য যার দু চারটা গার্লফ্রেন্ড আছে সে আর মেয়ে দেখে কি করবে? একথা ভাবতে না ভাবতেই দেখলাম এক মেয়ের সাথে বেশ খাতির জমিয়েছে। ছিল মুরগিটা দূরে থাকায় কথা শোনা যাচ্ছে না। ওই মেয়েটাও প্যাসেঞ্জার, অল্প বয়সী। দূর থেকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা জাঙ্কুকের সুন্দর চেহারা দেখে গলে গিয়েছে। আমি তখন গোয়েন্দা নজরে ওদের পরখ করছি। জাঙ্কুক হেসে কি ভেবে আশেপাশে তাকাতেই আমি তড়িৎ গতিতে মাথা সোজা করে বসলাম। কিছুক্ষণ অতিবাহিত হতেই আমি আমার চাল চালা শুরু করলাম। আমি অন্য একজন কেবিন ক্রুকে ডাকলাম। ওকে বললাম ওয়াইনের মধ্যে কি কি আছে। ফিমেল কেবিন ক্রু বিনয়ের সাথে নাম বলতে শুরু করে। আমি এক পর্যায়ে মেয়েকে থামিয়ে দিয়ে বললাম, ওই ছিলা মুরগিটাকে ডাকো। সরি, আমি নিজেকে সামলে বললাম। জাঙ্কুক নাকি জাঙ্কফুড কি যেন নাম, তাকে ডাকো। মেয়েটা মাথা নাড়িয়ে চলে যায়। জাঙ্কুক আবারও আমার সেবা করতে হাজির হয়। আমার সেবা করছে এই লোক ভাবলেই কেমন অহংকারে বুক ভরে যাচ্ছে। আমি বললাম, ওয়াইন ট্রাই করে দেখেছো? জাঙ্কুক থতমত খেলো, পরিস্থিতি সামলে নিয়ে বলল, জি। কোনটা? আপনি কি ওয়াইন খেতে চাচ্ছেন? আপনি খেতে পারলে আমিও পারবো। আনো দেখি কোনটা তোমার পছন্দের। জাঙ্কুক গিয়ে ওয়াইনের গ্লাস ভরে আনলে তা দেখে আমার চরম বমি পেল। আমি কখনোই মদ গিলিনি, তবে মুরগিটা যে এসবে অভ্যস্ত আমি তা খুব ভালোই বুঝতে পেরেছি। জাঙ্কুক বলল, এটা ট্রাই করুন ম্যাম, এটা আমার ফেভারিট। জাঙ্কুক সবাইকে স্যার ম্যাম বলছে। ওর মুখে ম্যাম শুনতে মন্দ লাগছে না। তবে এই ছিলা মুরগির জন্য শেষমেশ আমাকে মদও খেতে হবে। বিয়ে আটকাতে আর কি কি করতে হবে আল্লাহই ভালো জানে। আমি অসহায় অনুভব করলাম। কিন্তু এত দ্রুত হার মানার পাত্রী তো এই পেয়ে নয়। এমনি এমনি তো আর ফ্যাশন দুনিয়ায় নাম করিনি। প্রবল আত্মবিশ্বাসের সাথে নাক চোখ বন্ধ করে ওয়াইনে মুখ দিলাম। কিন্তু এটা মুখে দিতেই আমি চমকে গেলাম। অস্পষ্ট স্বরে বললাম, এটা তো আপেল জুস। জাঙ্কুক হাসলো, হাসি দিয়ে চলে গেল। আর আমি বোকার মতো নিজের জায়গাতে ঠায় বসে রইলাম। রাগে দুঃখে দ্রুত ওয়াশরুমে চলে গেলাম। তারপর মুখে মাথায় পানি দিলাম। এত বড় সাহসী ছেলে আমাকে বোকা বানিয়েছে। একটি কেবিন ক্রু হয়ে কিরকম ভাব নিয়ে চলে এই ছেলে। এবার আমিও আমার লিমিট ক্রস করব। এই ছেলেকে আমি প্রমাণ সহ ধরবো, এরপর ছড়িয়ে দেবো সে ঠিক কতটা চরিত্রহীন। দুপুরে লাঞ্চের সময় দুই ফিমেল কেবিন ক্রু আমার কাছে এসে মেনু দিলে আমি সেখান থেকে বিফ স্টেক, হোয়াইট পাস্তা, সালাদ আর ডেজার্ট অর্ডার করি। এবার খাবার পৌঁছে দেয় জিয়ন জাঙ্কুক নিজেই। সে একবারের জন্য আমার দিকে তাকায়নি, কিন্তু আমি এক নজর চেয়েছিলাম তার দিকে। আমি শুধু চেয়েছিলাম ও আমার দিকে তাকাক, চোখে চোখ পড়ুক, দেখুক এই চোখ দিয়ে ওকে কতটা ভস্ম করে দিচ্ছি আমি। কিন্তু জাঙ্কুক এবারও আমার আশায় পানি ঢেলে চলে যেতে নিল। আমি ওকে সরাসরি ডাকলাম। ও দাঁড়িয়ে, জি ম্যাম, তোমার নম্বর পাওয়া যাবে? তুমি কিন্তু খুব হ্যান্ডসাম আর হট। দীর্ঘ 8 ঘন্টা পর প্লেন কিছুক্ষণ আগে ল্যান্ড করেছে ইস্তাম্বুল এয়ারপোর্টে। আমার আগে কখনো তুর্কি আসা হয়নি, এবারই প্রথম। আমি আমার লাগেজ নিয়ে এক আসনে বসে আছি। জিমিন আমার পাশে দাঁড়িয়ে আছে খাম্বার মতো। কতগুলো বসার সিট ফাঁকা থাকলেও ওর বসার অনুমতি নেই। আমি অনুমতি দেইনি। এখানে বসবে মানে ওর 1 মাসের বেতন কেটে নেব। জিমিন আমার এই কাজে ভয় না পেয়ে উল্টো নির্বাক হয়ে দাঁড়িয়ে নড়াচড়া করলেও বিশেষ কিছু বলছে না। আমি তো তার দিকে বিন্দুমাত্র না চেয়ে আশপাশটা ভালোভাবে দেখছি। এখনো আমার ইমিগ্রেশন বাকি, কিন্তু আমি এখানে বসে ভাবছি জাঙ্কুকের কথা। তার জন্য
আমার মাথায় অত্যন্ত রাগ চেপে আছে। আমার রাগের মাঝে জিমিন বাম হাত ঢোকাতে বেশি দেরি করলো না। সে সাহস করে বলেই উঠল, ম্যাম, আমাকে একটু বসতে দিন। আমার অপরাধ কি? তোমার অপরাধ আমার লেজ ধরে তুর্কি পর্যন্ত আসা। তুমি এবার বলছো কি অপরাধ করেছো? আনবিলিভেবল। কি করব ম্যাম বলুন? আপনার সেক্রেটারি হওয়ার সময় শপথ নিয়েছিলাম আপনাকে কখনো একা ছাড়বো না, ছায়ের মতো আপনার পাশে পাশে থাকবো। তোমাকে আমি সেক্রেটারি হিসেবে বিজনেসের জন্য রেখেছি, কিন্তু আমার পার্সোনাল লাইফে তোমাকে তো বডিগার্ড রাখিনি। তুমি একটি মেয়ে মানুষ, আমি কিডন্যাপ হয়ে গেলেও তুমি হাত পা ছড়িয়ে বসে থাকবে। জিমিন রাগী নজরে তাকালো আমার দিকে। আমি গুরুত্ব দিলাম না। জানি তো ও নিশ্চয়ই ভাবছে আমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে তুচ্ছ করছি, কিন্তু আমি তো ভুল কিছু বলিনি। আমাকে হুট করে 5-6 জন বড় বড় লোক এসে পাকড়াও করলেও জিমিন কিছু করতে পারবে না। মারপিট তো দূরের বিষয়। জিমিনের স্বভাব আমি জানি। সে হাতের চাইতে মুখ চালাতে বেশি পারদর্শী। এই বাইরের দেশে ওর মুখ চালানো কাজে দেবে না। ওর এই অতিরিক্ত মুখ চালানোর চক্করে আমার ব্যাগে কস্টিপ নিয়ে ঘুরতে হয়। জিমিন রাগ দেখিয়ে বলল, ম্যাম, আপনি হয়তো জানেন না আমার ক্যারাটেতে রেড বেল্ট আছে। ব্লু কালারের বেল্ট আছে। জিমিন ঘাবড়ে গেল কিছুটা, সঙ্গে অবাকও হলো। হয়তো ভাবতে পারিনি ইস্তাম্বুল এয়ারপোর্টের মতো এত সুন্দর জায়গায় বসে এমন মুখ খারাপ করে ফেলবো। আমার মুখের লাগাম সহজে ছোটে না, তবে আমি রেগে গেলে উগ্র হয়ে যায়। অবশ্য অপরিচিতদের সামনে না। আমার বেশিরভাগ রাগ জিমিনি দেখেছে। তাও যদি এই মেয়ে কখনো শুধরিয়েছে, উল্টো সে আমাকে রাগ দেখায়। কত বড় সাহস! আমি দাঁতে দাঁত পিষে আবারও বলে উঠলাম, রেড বেল্ট না, ব্ল্যাক বেল্ট হবে। কবে? জিমিন ধরা খেয়ে চুপ হয়ে গেল। সে আচমকা কথা ঘুরিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলল, মেয়েটাকে খুব মনে পড়ছে ম্যাম। ভিডিও কল দিয়েছিলাম, আম্মা রেগে বললেন তুই তুর্কিতেই মর। আমি আরো বিরক্ত হলাম জিমিনের ফালতু বকবকে। বললাম, ভুল কি বলেছে? থেকে যেতে মেয়ের সাথে তোমাকে আমি আসতে বলেছি নাকি? জিমিন তড়িৎ গতিতে মাথা তুলে চেয়ে ঘন ঘন মাথা নাড়িয়ে প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল, মেয়ের জন্যই তো সব করছি, তাই এটুকু বিরহ সহ্য করাই যায়। আন্টি তো আমাকে ক্রিমিনাল ভাবে। তার ভোলা ভালা মেয়েকে দিয়ে নাকি আমি কামলা খাটাই, অথচ উনি জানেন না তার এই ভোলা ভালা মেয়েটা আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। জিমিন এই কথায় বোকা হাসলো। আমি মুখ ঘুরিয়ে ফেললাম। জিমিনের উপর আমার রাগের পারদ ওঠানামা করলেও ওর মেয়েকে আমার নিজের মেয়ের মতোই মনে হয়। মেয়েটা কি আদরে, অথচ এই মেয়েটার ভাগ্যে বাবার ভালোবাসা হইল না। দীর্ঘশ্বাস ফেলার আগে জাঙ্কুক বট্টার কথা মনে পড়লো। রাগটা মাথা থেকে ঝাড়া গেল না। তখন আমি শরমকে জলাঞ্জলি দিয়ে জাঙ্কুকের কাছে নম্বর চেয়েছিলাম। ছেলেটা আমাকে পাত্তা না দিয়ে চলে গেল। কত বড় সাহস! আমাকে নম্বর দিলেও তো আমি কোনোদিন কল দিতাম না। ওটা তো ওকে জ্বালানোর একটি ফন্দি ছিল। এই অপমান আমি আর নিতে পারছি না। তার উপরে দেখলাম একটি মেয়ের সাথে ভীষণ ঘনিষ্ঠতা। এটা সেই প্যাসেঞ্জার মেয়েটা হবে, হয়তো কোনো বাপের আলালের ঘরের দুলালি। আর এমন দুলালি হাতছাড়া করা মানেই তো জাঙ্কুকের লস। ছিলাম মুরগি তো এমনি এমনি বলিনি। আগে তো সন্দেহ ছিল, এখন পুরোপুরি ক্লিয়ার যে এই ছেলে চরম চরিত্রহীন। আমি তো আমার সিটে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম এই ছেলে রিজেক্ট। ওর থেকে কত ভালো ভালো প্রপোজাল এসেছে আমার। লাগলে আমি রিকশালাকে বিয়ে করব, তাও এই ছিলা মুরগিকে একদমই না। এই সিদ্ধান্তে আসার পর থেকে একটু শান্তি অনুভব হচ্ছে। তাই সিদ্ধান্ত নিলাম এই 3 রাত 4 দিন আয়েশ করে কাটাবো ইস্তাম্বুলে। তুর্কিতে আগে কখনো আসা হয়নি, এবারই প্রথম অল্প সময়ের জন্য এলাম। শহর পছন্দ হলে পরের বার লম্বা সময় নিয়ে আসবো। ইমিগ্রেশন পার হতেই জিমিন হুট করে কিছু একটা মনে পড়ার ভাব নিয়ে বলল, ম্যাম, আপনার ওই ক্যারেক্টারলেসকে ভুলে গেছেন নাকি? তার সাথে আপনার ট্রিপ কেমন ছিল? দিল আবার মেজাজটা খারাপ করে দাঁতে দাঁত চেপে বললাম, ছিলা মুরগির কথা বলে আমার মুডটা খারাপ করছো কেন? ও, এর মানে ওই বান্দাই আপনার এই অসময়ে রাগের কারণ। শুনেছি কেবিন ক্রুরা অনেক স্যালারি পায়, আমার চাইতেও বেশি। রাগ নিয়ে কথাটি বলে জিমিনের দিকে তাকালাম। জিমিন চুপসে যায়। সে সেই চুপ থাকা বেশিক্ষণ থাকে না। সে আবারও গলা নামিয়ে বলল, শেষে একটা কথা বলবো ম্যাম। আমি জানি অনুমতি না দিলেও এ
বলবে, এজন্য খটখট করতে করতে সামনে এগিয়ে গেলাম। জিমিন আবার বলল, আমি এই ফ্লাইটে দেখেছিলাম মিস্টার জিওন জাংকুককে, একে দেখলেই কেমন লুচ্চা লুচ্চা লাগে। আমি থেমে আবার তাকালাম। হঠাৎ আমার অদূরে জাংকুকের দিকে চোখ গেল। বেশ কিছু কেবিন ক্রু মেয়ের সাথে অন্য একটি মেয়ে আছে। মেয়েটা ওয়েস্টার্ন পরা। আরো দেখলাম জাংকুক সবার সাথে বিদায় নিয়ে সেই মেয়েটাকে নিয়ে বেরিয়ে গেল। কি মনে করে আমি ওদের পিছু নিলাম। জাংকুকদের পেছনে আমিও ট্যাক্সি নিলাম। জিমিন বেচারি এসবের কিছুই বুঝতে পারছে না। যার প্রসঙ্গ এয়ারপোর্টে ইতি টানলাম, সেখানে আবার এই নতুন কৌতূহল কেন? শেষ বিকেলে শহরে পৌঁছাতে হলো জ্যাম টলতে টলতে। এই শহরের সৌন্দর্যের পাশাপাশি জ্যামেরও শহর। কতবার যে জাংকুকদের গাড়ি হারিয়েছি, আবার খুঁজেও পেয়েছি। শহরে এক 5 তারকা হোটেলে পৌঁছালো ওরা। মেয়েটার সাথে জাংকুক তার লাকেজ নিয়ে নামলো। আমি যা বোঝার বুঝে গেলাম। ঘেন্নায় আমার গা ছমছম করছে। জিমিন তো অবাক হয়ে বলল, হাই আল্লাহ, এরা কি এখানে রুম ডেট করতে আসছে নাকি? মেয়েটাকেও দেখছি অনেক বড় লোক। আমি আর কথা বাড়াই না, প্রচন্ড ঘৃণা নিয়ে ড্রাইভারকে আমার বুকিংকৃত অ্যাড্রেস দিলাম। নিজের হোটেলে পৌঁছে চেক ইন করে নিজের রুমে চলে গেলাম। জিমিন আর আমার রুম আলাদা। আমি আমার রুমে ফিরে আগে ফ্রেশ হয়ে নিলাম। লম্বা জার্নিতে গা কেমন করছিল যেন, তাই ফ্রেশ হওয়াটা জরুরি ছিল। ফ্রেশ হতেই চরম হালকা লাগলো আমার, যার ফলশ্রুতিতে ধপ করে বিছানায় শুয়ে পড়লাম। দীর্ঘ জার্নির চক্করে চোখে ক্লান্তির ঘুম নেমেছে। ঘুমালাম 2 ঘন্টার মতো। রাত 8:30টায় আচমকা জিমিনকে কিছু না বলে হোটেল থেকে বেরিয়ে গেলাম। আমার কেন যেন রাতের শহর খুব পছন্দ, তাই একা একাই পছন্দের কাজটা করতে বেরিয়ে পড়লাম। নিজের এই সময় জিমিনের আজাইরা বকবক শুনে মাথা খারাপ করার ইচ্ছে নেই। সাথে ম্যাপ রেখেছি, আশা করছি ফেরার রাস্তা ভুল হবে না। হোটেলের কাছাকাছি একটি সুন্দর এরিয়া আছে। এখানে লোক সমাগম ভালোই। এই এরিয়াতে লম্বা একটি গলি। গলির দুপাশে নানান রকমের রেস্তোরাঁ, বেকারি শপ, ক্যাফে, লাইব্রেরি কিংবা অন্যান্য শপ। আমি মুগ্ধ চোখে নানান মানুষ, নানান দোকানের দিকে নজর দিলাম। কয়েকটি ছবিও তুলে ইনস্টাতে আপলোড করে দিলাম। আমার নিজের ছবি চাইতে আশেপাশের ছবি তুলতেই বেশ ভালো লাগে। আমার হঠাৎ নজর আটকালো একটি অদ্ভুত ক্যাফেতে। এটার বাইরের ডেকোরেশন করা নানান গোল্ড পেপার আর চিঠি দিয়ে। ভেতর থেকে হলুদ আলোয় বাইরে ঠিকরে পড়ছে। আমার ক্যাফেটা এতটাই মন কাড়লো যে আমি কোনো পরিকল্পনা ছাড়াই ক্যাফেতে ঢুকে পড়লাম। ভেতরটা দেখা গেল বাইরের থেকে আরো সুন্দর। বাদামি রঙের ডেকোরেট করা চারপাশ, গোল টেবিলের সাথে কফি কালারের চেয়ার। মনে হচ্ছে যেন 90 দশকে ঢুকে গেছি। আমার সব থেকে ভালো লাগলো ক্যাফের ঠিক মাঝামাঝিতে বুক সেলফটি। সবার আগে সেদিকেই ছুটলাম। সেখানে নানান রকম বই রাখা, তুর্কি নোবেল, ম্যাগাজিন, ইংরেজি কতগুলো বই আছে। আমি বই হাতানোর আগে একটি ক্যাপাচিনো অর্ডার করে দিলাম। অর্ডার প্রদান করে আবার সেলফের সামনে এসে বই বাছতে শুরু করলাম। এমন সময় কি মনে করে ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই চমকে উঠলাম। জাংকুক ভুরু কুঁচকে আমার দিকেই চেয়ে আছে। সে বসেছে জানলা ঘেঁষে নরম সিঙ্গেল একটি কাউচে, আর এক হাতে কফি আর এক হাতে ম্যাগাজিন। এই অসময় একই ক্যাফেতে জাংকুককে একদমই আশা করিনি আমি। হোয়াট এ কোইন্সিডেন্স! হঠাৎ আচমকাই আমার মাথায় নাড়া দিয়ে উঠল সেই হোটেলের দৃশ্যটি। আমি মুহূর্তে নিজেকে সামলে আবার বই ঘাঁটতে শুরু করলাম। আমি যে তাকে দেখে অবাক হয়েছি, সেই রেশটা মুখে আর রইল না। আমরা যেহেতু একই শহরে আছি, তাই দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু না। আচমকা পুরুষালী ভরাট কণ্ঠে কানে এলো, এক্সকিউজ মি। জাংকুক হয়তো কোনো ওয়েটারকে ডাকছে। আমি সেদিকে ধ্যান না দিয়ে নিজের মন মতো একটি বই পেলাম। বইটা হাতে নিয়ে পিছনে ঘুরতেই ধাক্কা খেলাম কারো শক্ত বুকে। চমকে মাথা তুলে তাকাতেই দেখি জাংকুক দাঁড়িয়ে। আমি ভরকে গিয়ে 2 পা পিছনে গেলাম। জাংকুক আমার চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় বলল, আমি ডাকছি, শুনতে পাওনি? আমি কি করে জানবো আপনি আমাকে ডাকছেন? ক্যাফেতে তো কত মানুষই আছে। জাংকুক তার ডান ভ্রুখানা নাচালো, আপাদমস্তক আমার দিকে তাকিয়ে বলল, তুমি বলতে চাইছো তোমার নাম ধরে ডাকতাম? কিন্তু আমি তো তোমার নামই জানি না। আমাদের মধ্যে এমন কোনো ধরাবাঁধা সম্পর্ক নেই যে আমার নাম জানাটা
আপনার জন্য বাধ্যতামূলক। এবার জাঙ্কুকের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল, কেমন মিষ্টি টাইপের হাসি। এই হাসির অর্থ তীব্র অঘটন কিছু। হঠাৎ জাঙ্কুক আমার দিকে ধীরে সুস্থে এগিয়ে আসতে লাগলো। আমি চোখ কপালে তুলে পেছনে পেছাতে পেছাতে সেলফি দিয়ে আটকালাম। আশ্চর্য, এই ছেলের মতলব কি? আমি সতর্ক নজরে তাকালাম আশেপাশে, কেউ দেখছে কিনা আমাদের। আমরা ছাড়া আরেকজন কাস্টমার আছে শুধু, তার গভীর নজর ম্যাগাজিনে। বাকিদেরও আমাদের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। জাঙ্কুক আমার মুখের উপরে ঝুঁকে স্বাভাবিক নরম গলায় বলল, নাম বলো। কথা বলতে গিয়ে অনুভব করলাম আমার গলা কাঁপছে। আমি কোনো মতে বললাম, বলবো না। জাঙ্কুকের মুখে আবারও হাসি ফোটে। সে আরেকটু ঝুঁকে বলল, যে আমার কাছে কন্টাক্ট নাম্বার চাইতে পারে, আমাকে হ্যান্ডসাম হট বলতে পারে, তার নাম বলতে এত প্রবলেম? ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। আমি ধাক্কা দিলাম, সে সরলো না নিজের জায়গা থেকে। আচ্ছা, ফালতু ছেলে তো। আমি এবার গরম চোখে তাকিয়ে বললাম, আপনি আমার টাইপের না। এই যে ধরাটা খেয়ে গেছো। তোমার চোখই বলে দিচ্ছে তুমি মিথ্যে বলছো। একজন রিকশাওয়ালা হলেও আমার টাইপের হতে পারে, কিন্তু আপনি নন। জাঙ্কুক এমন ভাবে হাসলো যেন আমি কৌতুক বললাম। সে আমার কথায় ভ্রুক্ষেপ না করে বলল, হয়েছে অনেক বাজে কথা, এখন দ্রুত নাম বলো তো, আর কন্টাক্ট নাম্বার দাও। আমি এবার সুন্দরী মেয়েদের বঞ্চিত করি না। জিমিন ঠিকই বলেছে, এই ছেলে আসলে লুচু। আমি নাক কুচকে অস্পষ্ট স্বরে বললাম, ক্যারেক্টারলেস। ওটা তো একটু হতেই হয়। আমার ক্যাপাচিনো এসে গেছে, অথচ এই লোকে আমার নাম জানার জন্য ব্যাকুল। বুঝলাম আমার নাম না জানা পর্যন্ত এক পাও নড়তে দেবে না। বিরক্ত গলায় বললাম, ভি। জাঙ্কুক চট করে সরে যায় আমার সামনে থেকে। আমি তখন অনুভব করছি আমার বুকের ভিতরে ঢোল বাজছে, প্রবলভাবে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। বুকের বাঁ পাশটা শক্ত করে চেপে ধরলাম। লোকটা বিচ্ছিরি, খুব বিচ্ছিরি। আমার গলা দিয়ে ক্যাপাচিনো নামার নাম নেই, তবুও কোনো রকম জোর করে গিললাম। এই ছেলে জানলার ধারের আসন ছেড়ে আমার পাশের চেয়ারে বসেছে, কেমন করে দেখছে আমার। আমার এত অস্বস্তি বেড়ে গেল। সে আচমকা নিচ থেকে নিজের নম্বর এগিয়ে দিয়ে বলল, এটা তুর্কি সিমের নাম্বার। তুমি চাইলে সব দেশের সিমের নম্বর দিতে পারি, আই ডোন্ট মাইন্ড। আমি বেশম খেলাম। তিনি আমাকে পানি অফার না করে উল্টো হাসলো। ফ্লাইটে উঠেও বুঝিনি এই লোক এতটা বাটপার অসভ্য, অথচ তখন ম্যাম ম্যাম করে মুখে ফেনা তুলছিল। জাঙ্কুক বোধহয় আমার চোখের ভাষা বুঝতে পারলো। মুখে ডেবিল মার্কা হাসি দিয়ে ঘাড় কাত করে হাসি আটকে বলল, তখন আমি ডিউটিতে ছিলাম, এজন্য হয়তো এখন ভিন্ন লাগছে। ভিন্ন নয়, ফালতু লাগছে। লাগতেই পারে, নম্বর দিব না বললে সুন্দরী মেয়েরা তাই ভাবে, মাইন্ড করে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, বাট আই লাইক ইওর ল্যাঙ্গুয়েজ, মিস মাউস। অপমানে আমার মুখ থমথমে হয়ে গেল। অস্পষ্ট কণ্ঠে চেঁচালাম, এই এই মাউস মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি ইঁদুর? এই বাবা, আমি তো নিকনেম দিলাম। অন্য মেয়েদের বাদর বললেও খুশিতে গদগদ করে, আমি অন্য মেয়েদের মতো নই। হ্যাঁ জানি তো, তুমি ভি। আর তোমাকে দেখলে আমার ইঁদুর ইঁদুর ফিল আসে, কারণ ইঁদুর যেমন বিড়ালকে দেখলে চোখ সরিয়ে নেয়, তুমিও তেমন আমায় দেখলে চোখ সরিয়ে নাও। ডোন্ট মাইন্ড। আমার পরবর্তী দিনের পরিকল্পনা ছিল সারাদিন ইস্তাম্বুল চষে বেড়ানো। আজ মশলাবাজার ইস্তাম্বুলের পুরাতন শহরে ঘোরার ইচ্ছে আছে। এজন্য তৈরি হয়ে জিমিনকে নিয়ে হোটেলের নিচে আসতেই জিমিন আচমকা থামিয়ে দেয়। আমি ভুরু কুচকে তাকাতেই জিমিন হাসলো, যার অর্থ আমার মোটেও সুবিধা লাগেনি। আমি কিছু জিজ্ঞাসা করতে নিলে জিমিন তড়িঘড়ি গলায় বলল, আরেকজন আসছে ম্যাম, উনি আমাদের সঙ্গে যাবেন। আমি ভুরু কুচকালাম। আমার জানা মতে ইস্তাম্বুলে আমার পরিচিত কেউ নেই, কোনো জাস্ট ফ্রেন্ড পর্যন্ত নেই। সেখানে আমাদের জন্য কেউ অপেক্ষা করছে, ব্যাপারটা কেমন যেন লাগছে। দুজনেই সামনের দিকে এগিয়ে গেলাম। আচমকা সামনে এক ট্যাক্সি এসে থামলো। এই ট্যাক্সি থেকে নেমে দাঁড়ালো জিয়ন জাংকুক। জাংকুককে দেখে আমার চোখ কপালে উঠে যায়। এখানে কি করছে? জাংকুক রোদ চশমার ফাঁকে আমাদের দিকে তাকিয়ে স্বাভাবিক মুখে হাত নাড়িয়ে হাই জানালো। এরপর ড্রাইভারকে পেমেন্ট করতে ব্যস্ত হয়ে পড়লো। আমি সম্ভবত জাঙ্কুকের কাজ সমান, 5 ফুট 5 ইঞ্চি হয়েও
আমি এই ছেলের সাথে লম্বা খেলা হেরে গিয়েছি। গতকাল জাঙ্কুকের সাথে আমার দেখা হওয়া জীবনের সবচেয়ে বিচ্ছিরি অভিজ্ঞতাগুলোর ভিতর পড়ে গিয়েছে। ক্যাফে থেকে বের হওয়ার পরেও এই ছেলে আমার পিছু পিছু এসেছে। আমি যখনই বললাম আমি একা যেতে পারবো, তখন সে দায়সারা গলায় বলেছিল, পারবে না, রাস্তা হারিয়ে ফেলবে। আমি প্রবল আত্মবিশ্বাসের সাথে বলেছিলাম, হারাবো না আমি। আমাকে বাচ্চা লাগে নাকি আপনার? পেছনে আসা বন্ধ করুন। কিন্তু দেখা গেল আমি আসলে হারিয়ে গিয়েছিলাম। কোন রাস্তা ধরে যেতে হবে আমি সেটাও ধরতে পারলাম না। অথচ এখন ইন্টারনেটের যুগ, ম্যাপের যুগ। আমি ম্যাপ ঘেটেও সহসা ফেরার রাস্তা পেলাম না। তখন আমায় হেল্প করলো জাঙ্কুক। না চাইতেও আমি হেল্প নিতে বাধ্য হলাম। আমার এই পরাজয় বিশ্বজয়ের হাসি লেপটেছিল তার মুখে, যা আমার গায়ে আগুনে কেরোসিন ঢেলে দেওয়ার মতোই ছিল। জাঙ্কুক আমাকে হোটেলের সামনে পৌঁছে দেয়। আমি তাকে ধন্যবাদ না জানিয়ে মুচকি এসে বলেছিলাম, আই হোপ এটাই আমাদের শেষ দেখা। এই ইহ জন্মেও আমাদের আর দেখা না হোক বলেই আমি চলে এসেছিলাম। জাঙ্কুক আমার নম্বর নিয়ে অবশ্য তার সমস্ত নম্বর হোয়াটসঅ্যাপ করেছে, কিন্তু আমি তার মেসেজ সিনও করিনি। এত কিছুর পরেও যে জাঙ্কুক আমার টুরে বাম হাত ঢুকিয়ে দেবে কে জানতো। আমি চোখ রাঙালাম জিমিনকে। আমার এত উপচে পড়া রাগ দেখে জিমিন ভরকে যায়। দ্রুত আমার কানের সামনে মুখ এনে কৈফত দেওয়ার ভঙ্গিতে বলল, আমার কিছু করার ছিল না ম্যাম। বড় স্যার হুমকি দিলেন যে জাঙ্কুক স্যারকে আমাদের সাথে রাখতে। খুবই চিপ এক্সপ্লেন জিমিন। তোমাকে বেতন বড় স্যার দেয় নাকি আমি দেই? জিমিন মুখ ঝামটা মেরে বলল, বেতন কাটবেন না ম্যাম। মেয়েকে বলেছিলাম আগামী মাসে বেতন পেলে একটা টয় সেট কিনে দেবো, মাকে একটা জামদানি শাড়ি উপহার দেব। কিচেনটাও ভঙ্গুর হয়ে গেছে, ওটার ইন্টেরিয়রও ঠিক করতে হবে। পানির কলেও সমস্যা। আজকাল অনেক সমস্যা হচ্ছে। মায়ের চেকআপ, ওষুধ, মেয়ের স্কুলের বেতন। জিমিনের ফালতু বকবকে আমি অতিষ্ঠ হয়ে ওকে থামালাম। চেঁচিয়ে বললাম, শাট আপ ইডিয়েট। জিমিন চুপসে যায়। প্রতিবার ওর বেতন কাটার কথা উঠলেই এমন হাজারটা বাহানা দেবে। কি যে বিরক্ত করে মেয়েটা। আমি যে কি করে এখনো ধৈর্য ধরে এই মেয়েকে সহ্য করছি তা আল্লাহই ভালো জানে। অথচ এই মেয়ে লোকের কাছে বড়ে বেলায় সে আমাকে অনেক সহ্য করে। বেতনের আশায় এসব সয়ে যায়। মোট কথা অন্যদের সামনে এসে ভিকটিম সাজে। হায় আল্লাহ! আমার চিৎকার জাঙ্কুকের কান অব্দি পৌঁছালেও সে কিছু বলল না। আমাদের সামনে এসে বলল, চলো যাওয়া যাক। জাঙ্কুক সিলভার ডার্ক কালারের একটি টি শার্ট পরেছে, সাথে সাথে হোয়াইট প্যান্ট। কোমরে ডেনিমের ব্ল্যাক জ্যাকেট বাঁধা। হালকা বাতাসে তার গোছানো চুল উঠছে। সে দেখতে মন্দ নয়, কিন্তু দাড়ি না থাকায় তার সমস্ত সৌন্দর্য ফিকে। সহজ ভাষায় ছিলা মুরগি লাগে, আকর্ষণীয় নয়। জাঙ্কুক সামনের দিকে হাতের সাহায্যে রাস্তা দেখিয়ে বলল, যাওয়া যাক। আমি সিলকেট করলাম না, করলে উল্টো নিজের ইমেজ খারাপ হবে। আমি জিমিনের উপরে বিরক্ত হয়ে হাঁটতে লাগলাম আগে আগে। আমরা ট্যাক্সি নিলাম না, হোটেল থেকে সমুদ্র কাছে, এজন্য ফুটপাত ধরে হাঁটতে শুরু করি। আমি আগে আগে আর জিমিন জাঙ্কুক পিছনে। জাঙ্কুক জিমিনকে জিজ্ঞাসা করলো, আপনি কি ওনার সেক্রেটারি? জি। আপনার ম্যাডাম তো দেখছি বেশ বদরাগী। জিমিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আর বলবেন না, উঠতে বসতে শাট আপ ইডিয়েট। এটা করেছো কেন, ওটা করেছো কেন, বেতন বন্ধ, যাটা বলে পাগল করে দেয়। যা চাপের মধ্যে রাখে। এমনিতেই আমার খাবার দাবারে অরুচি, ওনার ধমক খেলে পেট আরো ভরে যায়। এভাবে কি চলা যায় বলুন তো? একটা সত্যি কথা বলবো? জি জি শিওর। আমার বস তো আস্ত একটা জল্লাদ। আমি হঠাৎ থেমে পিছনে ফিরে তাকালাম। জিমিন আমার রাগী লোক দেখে শুকনো ঢোক গিলে আমার দিকে এগিয়ে আসলো। কি বদনাম করছিলে আমার নামে? জিমিন গালে তবা তবা করার ভঙ্গি করে বলল, নাউজুবিল্লাহ, আপনার জন্য দুবেলা খেতে পারি, আপনার অন্ন খাই ম্যাম, আপনার নামে বদনাম করব? কি যে বলেন না। ওই যে একটা প্রবাদ আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। আমার কাট কাট গলায় জিমিন চুপসে যায়। জিমিন মানুষটা একটু খোলামেলা চঞ্চল। এই চঞ্চল মেয়েটাই আচমকা একটি বাজে লোকের পাল্লায় পড়ে গেল। চঞ্চলতা হারিয়ে শেষে বাঁচার আকাঙ্ক্ষাই হারিয়ে ফেলেছে। সেই দুর্ঘটনা থেকে টেনে উঠিয়ে এনেছি আমি নিজে হাতে। জিমিনের এই চঞ্চলতা ফিরিয়ে আনতে বেশ সময় লেগেছে অবশ্য। এখন সে সিঙ্গেল মাদার, মেয়ে এবং মাকে ঘিরেই তার পৃথিবী। সম্ভবত আমিও তার পৃথিবীর একটি অংশ হয়ে গেছি। আমাদের
খুনসুটি সবসময় চলতে থাকে। ওকে আমি ভালোবেসে বকা দিই, তবে মাঝে মধ্যে জিমিনের কাণ্ড দেখলে ভালোবাসা জানলা দিয়ে হুড়মুড়িয়ে পালায়। এবারও আমার ভালোবাসা আসছে না জিমিনের উপর, ইচ্ছে করছে এক ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দিতে। আমি শুনেছি জিমিনের ফিসফিসানি। আমার হঠাৎ কি মনে হতেই জিমিনকে জিজ্ঞাসা করলাম, জাঙ্কু কি জানে ওর বাড়ি থেকে আমার জন্য প্রস্তাব এসেছে? জিমিন ঝট করে উত্তর দেয়, না ম্যাম, আপনার শর্ত অনুসারে বড় স্যার জাঙ্কুক স্যারের বাবাকে এগুলো বলতে নিষেধ করেছে, তাই তিনি সব বুঝে নিজের মতো করে পন্থা অবলম্বন করছে। আমি স্বস্তি পেলাম, নয়তো এখন যেভাবে জাঙ্কুকের সাথে স্বাভাবিক চলাফেরা করতে পারছি, জাঙ্কুক জানলে আমার ঠিক ততটাই অস্বস্তি হতো। আমি বললাম, তবে জাঙ্কুক আমার সম্বন্ধে কি জানে? জাঙ্কুক স্যার জানে আপনি তার বাবার বিজনেস পার্টনারের মেয়ে। জাঙ্কুক স্যার যেহেতু আগেই তুর্কি ঘুরে গিয়েছে, সেজন্য স্যার ওনাকে আপনাকে ঘোরানোর আদেশ দিয়েছেন। আমি ভুরুকুচকে বললাম, শিওর? জিমিন প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল, লিখে রাখেন আমার কথা। আমিও রেকর্ডার অন করে বললাম, আবার রিপিট করো। জিমিনের মুখ ছোট হয়ে গেল, ফ্যাকাশে মুখে বলল, আপনি এতটাও হার্ড হতে পারেন না ম্যাম। আমি হতে পারি, নিজের অভ্যাসগুলো বদলাও, নয়তো তোমার এই সমস্ত কাজের কারণে তোমার মেয়েকে নিয়ে আমার চিন্তা হয়। মায়ের বাতাস মেয়ের গায়ে লাগলে আবার বিপদ। জিমিন এবার মিষ্টি করে হাসলো, আচমকা আমার এক হাত জড়িয়ে নিয়ে বলল, আমার মেয়ে আমার মতো না, আমার মেয়ে ঠিক আপনার মতোই ম্যাম। আমার যারা আমার মতো নরম হবে না কখনো। আমি অপলক জিমিনের দিকে তাকিয়ে রইলাম। মেয়েটার হাসির পেছনে যে দুঃখের রেশ আছে তা বোধহয় আমি টের পেলাম। মেয়েটা এত নিখুঁত অভিনয় করতে জানে, প্রতিনিয়ত সে নিজেকে ভালো রাখার চেষ্টা করে। আমরা যখন বোটে করে পুরাতন শহরে যাচ্ছিলাম, তখন আচমকা আমার ফোনে যারার ভিডিও কল এলো। আমরা কথা বললাম বেশ হাসি খুশি। জাঙ্কুক তখন অবাক হয়ে আমাকেই দেখছিল। বেচারা বোধহয় ভাবতে পারেনি আমি অতটা মন খুলে হেসে কার সাথে কথা বলতে পারি। ব্যাপারটা হচ্ছে যারার জন্য আমার সাক্ষর মা, ওকে ঘিরে আমি মা হওয়ার অনুভূতি পাই। জিমিন আমাকে যারার আরেকটা মা বানিয়ে দিয়েছে। যারাও আমাকে মামুনি বলে সম্বোধন করে। আমাদের কথা শেষ হতে জাঙ্কুক আমাকে জিজ্ঞাসা করলো, তুমি বিবাহিত? আরেকটা মেয়েও আছে? এমন হলে আমি তোমার সঙ্গে ঘুরছি কেন? জিমিন চট করে হেসে দিয়ে বলল, ওটা আমার মেয়ে। জাঙ্কুক যেন আরো অবাক হলো। জিমিনের মুখটা কেমন বাচ্চা বাচ্চা। সেই বাচ্চা মেয়েরও নাকি একটি নার্সারিতে পড়া বাচ্চা আছে। অবিশ্বাস্য। জাঙ্কুক বলল, তুমি ম্যারিড? ছিলাম এক সময়, কিন্তু এখন সিঙ্গেল মাদার। জিমিনের মুখের ভাবভঙ্গি দ্রুত পরিবর্তন হতে শুরু করেছে। সে আবারও গল্প জুড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তা বুঝতে পেরে আমি এবার খেপে গিয়ে বললাম, জিমিন, আই এম ওয়ার্নিং ইউ, আর একবার যদি আমি তোমার মুখ থেকে একটা শব্দ পাই, তবে এই মুহূর্তে বোট থেকে সমুদ্রে ফেলে দেবো। জিমিন এবার চুপ করে বসে রইল। আমি পিছু ফিরে জাঙ্কুকের উদ্দেশ্যে বললাম, এই শর্ত আপনার জন্য প্রযোজ্য। রেগে গেলে আমার নাক লাল হয়ে ওঠে। সেটা জাঙ্কুক লক্ষ্য করে মুচকি হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলল, কবুল হ্যাঁ। জিমিন জাঙ্কুকের দিকে কিছুটা এগিয়ে বলল, আপনাকে বলেছিলাম না আমার বস আস্ত একটা জল্লাদ। দেখেন কিভাবে যারার মাকে সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে। যারাকে যারা হচ্ছে আমার মেয়ে, আর আমি যারা একমাত্র নরম মা। বিকেল অবধি আমাদের এই ঘোরাঘুরি অব্যাহত রইল। জার্নিতে জাঙ্কুক বেশ ভাবসাব নিয়ে দু পকেটে হাত ভরে আমাদের পিছু পিছু ঘুরলো। একবারও এটা ওটা দেখিয়ে কিছু বলেনি। আমাদের তিনজনের এই অঘোষিত ট্যুরে জিমিন বাদে দুজনেই নীরব ছিলাম। আমি মাঝে মধ্যে ওই জিমিনকে ধমক দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ ছিলাম। আর জিয়ন জাঙ্কুক আমার মতিগতি লক্ষ্য করে গেছে পুরোটা সময়। যখন বিকেল আকাশটা একটু মেঘলা হয়ে এসেছিল, তখন আমাদের সামনে এসে একটি গাড়ি থামলো। আমরা তখন সবে সুলতান আহমেদ মসজিদ থেকে বেরিয়েছি। দারুণ সৌন্দর্যের এক প্রতীক এই মসজিদ, একে নীল মসজিদও বলা হয়। গাড়ি থেকে নামলো ওয়েস্টার্ন পরা সেই মেয়েটা, যার সাথে কিনা জাঙ্কুককে হোটেলে দেখেছি। মেয়েটা উল্লাসের সাথে আচমকাই জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো। এতে সম্ভবত জাঙ্কুকও অপ্রস্তুত হয়, কিন্তু আমার নাক সুরসুর করে উঠলো ঘেন্নায়। বারবার জাঙ্কুকের চরিত্রের ব্যাপারটা
মাথাচাড়া দিয়ে উঠলো। ওয়েস্টার্ন পরা মেয়েটাকে জাঙ্কুক দ্রুত নিজের থেকে ছাড়িয়ে নেয়। জিমিন তো অবাক হয়ে বলল, এটা সেই মেয়েটা না যার সাথে আপনি রুম ডেট করেছিলেন? জাঙ্কুকও বোধহয় আকাশ থেকে পড়লো। সে অস্পষ্ট স্বরে চেঁচালো, হোয়াট? আমি জিমিনকে চুপ থাকতে ইশারা করলাম। মেয়েটা দূর থেকে ওই দিন বাঙালি রাগলেও এখন বুঝলাম সে ভিনদেশি। সে কেমন বেকুবের মতো চেয়ে আছে আমাদের দিকে। জিমিনের কথা যেন সে বুঝতেই পারেনি। জাঙ্কুক কপালে দু আঙুলের বিচরণ চালিয়ে নিজেকে ঠান্ডা করলো। এক লম্বা নিঃশ্বাস টেনে বলল, ও লিসা, আমার ফ্রেন্ড, তুর্কির সিটিজেন। আমি আপন মনে আওড়ালাম, সিটিজেন পাওয়ার লোভে এই শর্টকাট। কিন্তু লিসা নামের মেয়েটি আচমকাই আমাদের সাথে পরিচিত হতে হাত বাড়িয়ে দেয়। আমি অবশ্য দোনোমনো না করে হাত মেলালাম, পরিচিত হলাম। মেয়েটি যখন শুনলো আমি একজন ফেমাস ফ্যাশন ডিজাইনার, সে অবাক হয়ে যায়। এমনকি আমার থেকে সে ড্রেস ডিজাইন করার জন্য ব্যাকুল হয়। আমি বুঝলাম মেয়েটা বেশ সুন্দর মনে। মেয়েটা তখন আচমকাই আমাদের তার বিয়েতে ইনভাইট করে বসলো। জাঙ্কুক জানালো লিসা আজ বিয়ে করতে যাচ্ছে ওর বয়ফ্রেন্ডকে। এই বিয়েতে লিসার মা বাবা রাজি নাই, ছেলে মধ্যবিত্ত বলে, কিন্তু ওরা একে অপরকে খুব ভালোবাসে। আমি অবাক হয়ে ভাবলাম, আমাদের দেশের মতো বুঝি সব দেশেই এমন হিটলার বাপ থাকে? টিপিক্যাল কাহিনীগুলো সব দেশেই বুঝি হয়। হুদাই নিজেকে এতদিন বাঙালি বলে দোষারোপ করতাম, অথচ এসব সমস্ত দুনিয়ার নিয়ম। আমি লিসার ইনভিটেশনও গ্রহণ করলাম। লিসা খুশি হয়ে তার ছাদ খোলা গাড়িতে আমন্ত্রণ করলো। জিমিন আগে আগে গিয়ে ফ্রন্ট সিটে বসে পড়লো। আমাকে আর জাঙ্কুককে পিছনে বসার ইশারা করে। জিমিনের মুখ দেখে বোঝা যাচ্ছে সেও এখন আমার সিদ্ধান্তের বিরুদ্ধে চলে গেছে। জাঙ্কুক যে খারাপ নয় সেটা সে বুঝে গেছে জানো, কিন্তু জিমিনের চাইতে দুনিয়া আমি বেশি দেখেছি। জাঙ্কুককে এত সহজে আমি মানব না। তবে এই মুহূর্তে জিমিনকে চোখ রাঙানো ছাড়া কিছুই করতে পারিনি। জাঙ্কুক বসলো আমার পাশে, খুব কাছে, তাই আমি সরে জানালার দিকে চলে গেলাম। লিসাকে আজ বেশ খুশি লাগছে। সে দ্রুত গলায় ইংরেজি গান আউড়ে স্পিড বাড়িয়ে গাড়ি চালাচ্ছে, যার ফলশ্রুতিতে ব্যালেন্স হারিয়ে জাঙ্কুক একবার আমার উপরে তো আরেকবার আমি ওর উপরে গিয়ে পড়ছি। পর মুহূর্তে নিজেদের সামলানোর সুযোগটা অবধি পাচ্ছি না। জিমিন অবশ্য এই স্পিড দারুণ উপভোগ করছে। এক সময় ঝাঁকুনিতে একটি বিরাট ঝামেলা পেকে গেল। আমি গিয়ে জাঙ্কুকের উপরে পড়লাম। আমার ঠোঁট তখন জাঙ্কুকের ঠোঁটের অনেকটা কাছে গিয়ে লেগেছিল। মুহূর্তেই হতভম্ব, দ্রুত সরে গেলাম। মুখে হাত চেপে চোখ কপালে তুলে জাঙ্কুকের দিকে তাকালাম। জাঙ্কুকও অপ্রস্তুত হয়ে আমার দিকে তাকিয়ে সে নিজেও এরকম কাণ্ড আশা করেনি। আমার চুমু, আমার জীবনের প্রথম চুমু এই ছিলা মুরগিকে দিয়েছি। ছি, লজ্জায় নাক কাটা যাচ্ছে আমার। লিসা আচমকা গাড়ি থামিয়ে পিছনে তাকালো, ভুরু কুঁচকে বলল, গাইস, হ্যাভ ইউ কিস আদার রাইট নাও? লিসার বিয়েটা হতে যাচ্ছে এক গির্জায়। গির্জাটি একদম সমুদ্রের কাছে ঘেঁষে। আমরা ছাড়াও লিসা এবং ওর হবু বরের চেনা জানা কিছু লোক রয়েছে। গির্জার বাইরে এই ছোটখাটো আয়োজন। লিসার বাবা তুর্কি হলেও মা আমেরিকান, সেক্ষেত্রে দুজনের স্বভাব চরিত্র মিলিয়ে পেয়েছি লিসা। আর নামটা একদম বাংলাদেশি। আমি কখনো খ্রিস্টান ধর্ম অবলম্বীদের বিয়ে সচক্ষে দেখিনি। ওই দেখার সীমাবদ্ধতা পর্দা অবধি ছিল। আমি, জিমিন এবং জাঙ্কুক একসাথে দাঁড়ানো। আমি লজ্জায় এখনো নিজেকে সামলাতে পারছি না। জাঙ্কুকের চোখে চোখ রাখতে পারিনি এখন পর্যন্ত। তার সামনে যেন আমার নাক কাটা গিয়েছে। যাকে বিয়ে করব না বলে এত কাণ্ড ঘটাচ্ছি, তাকেই আমার সবচেয়ে মূল্যবান চুমুটা দিয়ে বসে আছি, হোক সেটা নিজের অজান্তেই। তবুও চুমু তো চুমুই। এখন এই ছেলেটা না চাইতো বারবার আমার ভাবনায় আসছে। জাঙ্কুক অবশ্য এ নিয়ে টু শব্দটিও করেনি। লিসাকেও সে তখন সামাল দিয়েছে। সে বোধহয় বুঝতে পেরেছে ঠিক কতটা অস্বস্তিতে ডুবো আমি। যাক, ছেলে সুবুদ্ধি আছে বলতে হবে। বুঝদারের মতো কাজ করেছে সে। এখন এমন ভাব ধরে আছে যেন কিছুই হয়নি। আমি বারবার চাইছি ওটা দুঃস্বপ্ন হোক, আমি ভুলে যাই সবটা, কিন্তু ভোলার বদলে চোখে আরো বেশি করে ভাসছে একই বিপদ। বিয়ে সম্পন্ন হলো। সদ্য বিবাহিত দম্পতিকে ফাদার চুমু খেতে বললে একে অপরকে চুমু খেতে সময় নেয় না। এমন ঘনিষ্ঠতা দেখে আমি মাথা নুইয়ে ফেললাম। আবারও আমার চোখে নিজের করা অঘটন ভেসে উঠলো। জাঙ্কুক বোধহয়
আমার হাঁসফাঁস আচরণ লক্ষ্য করলো। আমার দিকে কিছুটা ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলল, এত লজ্জা পাবেন না, এগুলো ওদের জন্য নর্মাল। আমি মাথা তুলে চাইলাম, তা দেখে জাঙ্কুক আচমকা হেসে বলল, এই ওয়েট, আপনি কি তখনকার কিসের কথা ভাবছিলেন? কান দিয়ে ধোয়া বেরোতে শুরু করলো আমার। গাল টকটকে লাল হয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালাম। জাঙ্কুক ইতিমধ্যে মজা নিতে শুরু করেছে। তার বুঝতে বাকি নেই, মনে মনে নিজেকে এক রামধমক দিয়ে তাকে এড়িয়ে গেলাম। জিমিন হঠাৎ আমাকে টেনে নিয়ে গেল মেয়েদের ভিড়ে। ওরা ব্রাইডের ফুলের তোড়া নিয়ে চরম আগ্রহী। আমি অনাগ্রহী হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। ব্রাইড কিছুটা দূরে উল্টো হয়ে দাঁড়ানো, তারপর ফুলের তোড়াটি ছুঁড়ে দেয় মেয়েদের ভিড়ে। আমি কিভাবে তোড়ার দিকে তাকাতে আমার পিলে চমকে উঠলো। এই তোড়া যে আমার দিকে আসছে। আমি দ্রুত জিমিনকে ধাক্কা দিয়ে সরে গেলাম, যার ফলশ্রুতিতে তোড়াটি আমার পিছনে জড়িয়ে পেল। এই নিয়ে মেয়েদের মধ্যে চাপা গুঞ্জন পড়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে দূরে তাকাতেই দেখলাম জাঙ্কুক মুখে হাত চেপে হাসছে। তার হাসির দমকে চোখ জোড়া ছোট হয়ে গিয়েছে। আশ্চর্য, এখানে হাসির কিছু হয়েছে নাকি? এই ফুলের তোড়া নিয়ে ওদের নিয়ম আছে। খ্রিস্টান ধর্ম অবলম্বীরা বিশ্বাস করে নতুন বউয়ের হাতে ফুলের তোড়া যে মেয়ের হাতে যাবে সেই মেয়েই পরের বিয়ে হবে। এই বিশ্বাস নিয়ে মেয়েরাও অতি উৎসাহে কিংবা মস্করা করে এই খেলাতে যোগ দেয়। কিন্তু আমাদের ধর্মে এমন কোনো বিশ্বাস নেই। ধর্মের জন্য নাকি মনের ভয়, যে কোনো এক কারণে আমি সরে গিয়েছি। মনের ভয়টাই বিয়েকে কেন্দ্র করে। আর প্রত্যেক ধর্ম অবলম্বীদের বিশ্বাস ভিন্ন ভিন্ন। প্রত্যেকেরই এই বিশ্বাসকে সম্মান দিতে হয়। আমি এটা সবসময় শিখে এসেছি। জিমিন শুধু মুখ ভার করে বলল, আপনি তোরাটা নিলেন না কেন? আমার থেকে তোরা যার বেশি প্রয়োজন সেই নিয়েছে। কিন্তু এটা ঠিক না। তাহলে তুমিই নিতে। জিমিন মুখ বাঁকিয়ে বলল, আমার আবার বিয়ে করার একদম ইচ্ছে নেই। জিমিন থেমে আবারও হো হো করে হেসে উঠল। তবে পরের বিয়ে তো আপনার হবে, এটা নিশ্চিত থাকুন। সে আপনি ফুলের তোড়া নিন বা না নিন, চাইলে আমার কথাটি আপনি ফোনে রেকর্ড করেও নিতে পারেন। আমি এক কথা হাজারবার রিপিট করতে রাজি। আমি চাপা ধমক দিয়ে বললাম, তুমি না বলেছিলে জিয়ন জাঙ্কুকে দেখলে তোমার লুচু লাগে? জিমি তৎক্ষণাৎ তবা করে বলল, নির্ঘাত আমার চোখে ময়লা জমেছিল, এখন চোখ পরিষ্কার হয়ে গিয়েছে ম্যাম। বিশ্বাস করুন, জাঙ্কুক স্যার আপনার জন্য পারফেক্ট কেউ হতে যাচ্ছে। অনেক বড় খাইছে নাকি তোমাকে এত দ্রুত পরিবর্তন? জিমি ফিচে হেসে বলল, পুরুষ মানুষের ব্যক্তিত্বই যথেষ্ট তার পরিচয়ের জন্য। সেটা আমি আগে না বুঝলেও এখন হাড়ে হাড়ে বুঝি। শেষ বিকেলে গির্জার একপাশে হাতে ড্রিঙ্কস নিয়ে একাকী সূর্যাস্ত দেখতে ব্যস্ত আমি। জিমিন এখানে এসে বান্ধবী জুটিয়েছে, তাদের সাথেই বসে নানান গল্প করতে ব্যস্ত সে। সমুদ্রের সুন্দর বাতাস আমায় ছুঁয়ে যাচ্ছে, পিঠ সম চুলগুলো মুক্ত বাতাসে উঠছে। তাদের মুক্ত রেখে আমি সৌন্দর্য উপভোগ করছি। কখন যে জাঙ্কুক আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি টের পাইনি। ধ্যান ভাঙে তার গলার খাকারিতে। লিসা, ফুলের তোড়া কিন্তু ইচ্ছে করে তোমার দিকে ছুঁড়েছিল। আমি চমকে তাকাই জাঙ্কুকে দিয়ে। জাঙ্কুক চাপা হেসে বলল, ও ফিজিক্সের একজন ব্রিলিয়ান্ট ছাত্রী। তুমি কোথায় কিভাবে দাঁড়িয়েছো সব হিসাব নিকাশ আগেই করেছে। কিন্তু তুমি সরে যাওয়ায় ও আপসেট হয়ে যায়। আমার দিকে কেন ছুড়বে সে? সম্ভবত তোমার আমার বিয়েটা দেখতে চেয়েছিল। যেভাবে কিস করেছিলে আমাকে, এতেও ভেবে নিয়েছে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমাকে বলেছিল, দেখিস আমার পর তোরই বিয়ে হবে। জাঙ্কুক হো হো করে হেসে উঠলো এবার। আমি তখন লজ্জায় কাবু, লজ্জার পাশাপাশি এবার রাগও হলো। জাঙ্কুক যেভাবে বলছে যেন আমি ওকে ভালোবেসে চুমুটা দিয়েছি। এই খরগোশের বাচ্চার ভাব দেখে গা জ্বলে যাচ্ছে আমার। আমি নাক কুচকে বললাম, আপনি যেভাবে বলছেন যেন আমি ইচ্ছে করে চুমুটা দিয়েছি আপনাকে। ইচ্ছে হোক কিংবা অনিচ্ছে, চুমু তো তুমিই দিয়েছো, রাইট? আমার গা শিউরে ওঠে জাঙ্কুকের শীতল গলা শুনে। জাঙ্কুকের চোখে তাকানোর সাথে আমার হলো না। দ্রুত নিজের নজর লুকালাম। এতক্ষণে সূর্য ডুবে গেছে, আকাশে কমলা এর রেশ ফুটেছে। জাঙ্কুক আমার আরো একটু কাছাকাছি দাঁড়ালো, লোহার রেলিং এ দুহাত রেখে আওড়ালো। এটা কিন্তু আমার ফার্স্ট কিস ছিল মিস মাউস। আগে কখনো কোনো মেয়ে
এতটা কাছে আসেনি। না কোনো মেয়েকে আমি চুমু খেয়েছি, আর না কোনো মেয়ে আমাকে চুমু দেওয়া স্পর্ধা করেছে। আমার টনক নড়ল। আমি আর চোখে তাকালাম জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের শক্ত চোয়াল, নরম চাহনি, অদূরে কোথাও স্থির। আমিও কোথাও না কোথাও হারিয়ে গেলাম। জাঙ্কুককে নিয়ে আমার সমস্ত নেগেটিভ ভাবনা ভুল প্রমাণিত হচ্ছে কেন, সেটাই বুঝতে পারছি না। আমি আবার নজর সরিয়ে নিতেই জাঙ্কুক বলল, আমি 2 ঘন্টা পরেই চলে যাচ্ছি, আমার ফ্লাইট আছে মাঝরাতে। আমি চমকে তাকাই জাঙ্কুকের দিকে। হঠাৎ আমার বুকটা কেমন চৈত্রের দুপুরের মতো শুকিয়ে গেল। কিছু একটা যেন হারিয়ে যাচ্ছে আমার। আমি কোনো মতে বললাম, হ্যাঁ বে, সেফ জার্নি। জাঙ্কুক আচমকা আমার লাল নাক ছুঁয়ে বলল, তোমার চোখ মুখে থাকা লাল রেশ আমার খুব পছন্দ মিস মাউস। সম্ভবত প্রথমবারের মতো কাউকে তীব্রভাবে মিস করতে যাচ্ছি। এই কথাটুকু আমার বুকে এসে বিঁধল। আমরা আর বেশি সময় থাকলাম না। মিনিট 5-এর মধ্যে ওখান থেকে রওনা হলাম। যেহেতু জাঙ্কুকের ফ্লাইট আছে, সেহেতু লিসাও আমাদের আর আটকালো না। সে জাঙ্কুককে মিস করবে তো বললো, তবে তাকে আগের বারের মতো জড়িয়ে ধরলো না। শেষ বিদায় লিসা আমাকে জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বলল, জাঙ্কুক বলেছে তুমি নাকি আমার হাত করাটা পছন্দ করো না, এজন্য জাঙ্কুককে যে হাতটা করতাম সেটা তোমাকে করে পুষিয়ে নিচ্ছি। ভালো হয়েছে না বলো? আমার তখন কি হয়েছিল কে জানে। লিসার কথায় আমি ঠিক করে হেসে ফেললাম। জাঙ্কুক নিজ দায়িত্বে আমাদের হোটেলে পৌঁছে দিয়ে তবেই গেল। জিমিন তো তা দেখে অবাক হয়ে বলল, এত দায়িত্বশীল ছেলে। 1 ঘন্টা পর আমি যখন আমার রুমে শুয়ে রেস্ট করছিলাম, তখন আচমকাই জাঙ্কুকের মেসেজ এলো। আমি সাথে সাথে চেক করলাম। জাঙ্কুক লিখেছে, এয়ারপোর্টে যাচ্ছি, আবার একা একা বেরিয়ে হারিয়ে যেও না যেন। এবার হারালে আমাকে পাবে না কিন্তু। আমার জানা নেই কেন, তবু বুকে কিছু একটা ভীষণ পীড়া দিচ্ছে। এই সমস্ত জাহানে নিজেকে কেমন একলা একলা লাগছে, শূন্য অনুভব হচ্ছে, যেন আমার আশেপাশে কেউ নেই। একটা দিনে জাঙ্কুক বুঝে আমাকে জাদু করে গেল। আমি কেন তবে নিজেকে সামলে নিতে এতটা ব্যর্থ? মনমরা হয়ে আমি আজকে তোলা ছবিগুলো দেখতে লাগলাম। একটা ছবি দেখে চট করে উঠে বসলাম আমি। এ কি, জাঙ্কুক এবং আমার একসাথে তোলা ছবি! আমি মুখ বাংলার 5-এর মতো করে রাখলেও জাঙ্কুক 2 আঙুল তুলে ভিক্টোরি পোজ করা, আর মুখে তার তীক্ষ্ণ হাসি। আমার মাথায় পুরো দিনের স্মৃতি খেলে গেল। সম্ভবত আজকের দিনে ইস্তাম্বুলে দারুণ সময় কাটিয়েছি। পরের 2 দিন টুরিস্ট স্পটগুলোতে গেলেও উৎফুল্ল হতে পারিনি। জাঙ্কুককে ছাড়া এই সমস্ত জায়গা ঘুরে কিছুতেই মজা পাইনি। এমনও নয় যে গতদিনে জাঙ্কুক বিভিন্ন জায়গা সম্বন্ধে বর্ণনা দিয়েছে, সে চুপ করে থাকলেও আমাদের ঢাল হয়ে ছিল। অন্তত সে ছিল আমার পাশে। কিন্তু আজ সে নেই, কোথাও নেই। তুর্কিতে সে নেই। দেশে ফিরেও আমি কাজে বিশেষ ধ্যান দিতে পারছিলাম না। শূন্যতা যেন আমার মস্তিষ্কে ঘিরে বসেছে। জাঙ্কুকের সাথে আমার আর যোগাযোগ হয়নি, দেখাও হয়নি। কিন্তু আমি জাঙ্কুকের দেওয়া শেষ মেসেজ বিদেশি নম্বরগুলোতে প্রতিদিন চোখ বোলাই। আর ছবিটা তো আমার না চাইতো প্রিয় হয়ে গিয়েছিল। কতবার ভেবেছিলাম ওইটা ফ্রেম করে আমার অফিসের টেবিলের উপরে রাখবো, কিন্তু লাজ লজ্জা ভুলেও ও কাজ আমি করতে পারিনি। জিমিনের কাছে জাঙ্কুক একটি উপহার দিয়েছিল, একটি সুন্দর লকেট। ওটা আমি রোজ পরে চলি, যা জিমিনও কখনো টের পাইনি। এভাবেই শূন্যতার মধ্যে 1 মাস কেটে যায়। কোথাও এক অস্থির চক্করে আমি আজও জাঙ্কুককে কল দিইনি। কল তো দূর, একটা ছোট্ট মেসেজও করিনি। কিন্তু হঠাৎ একদিন সকালে জাঙ্কুকের কল এলো। জাঙ্কুকের কল পেয়ে রীতিমতো আমার বুক কাঁপছিল। আমি কোনো রকমে কলটি রিসিভ করতেই জাঙ্কুক ওপাশ থেকে বলে ওঠে, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, এটা আমাকে আগে কখনো বলনি কেন? আমি চমকে যাই। জাঙ্কুকের গলায় রাগ প্রকাশ পাচ্ছে। এতদিন পর কল দিয়ে সে আমাকে ধমক দিল। বেশ অভিমান হলো আমার। সম্ভবত অভিমানের ভারে আমি রুড হয়ে বললাম, তাতে কি? তুর্কিতে এজন্যই আমার এত কাছাকাছি থেকেছিলে, আগে জানাওনি কেন? আমি আপনাকে বিয়ে করতে রাজি ছিলাম না, তাই তুর্কিতে কি হয়েছে সেটা আমার কাছে দেখার বিষয় না। আর আমি আপনার কাছেও যাইনি। তাই বিয়ে নিয়ে যদি আপনার এত সমস্যা হয়, তাহলে বিয়ে ভেঙে দিন। আমি কখনোই আপনার জীবনে খারাপের কারণ হতে চাই না। আমি এসব বলেই সঙ্গে সঙ্গে ফোন কেটে দিলাম।
কেন যেন আমার খুব কান্না পাচ্ছে। টেবিলে মুখ গুজে আমি হু হু করে কেঁদে দিলাম। আমি এখন 25 বছরের যুবতী হওয়া সত্ত্বেও কিশোরী বাচ্চাদের মতো কাঁদতে থাকলাম। এত বড় হওয়া সত্ত্বেও এসব আহ্লাদীপনা আমায় মানায় না। নির্বোধের মতো রাগ অভিমানও মানায় না। তবুও আমি কেন জাঙ্কুকের বেলায় এমন আবেগী আহ্লাদী হয়ে পড়লাম? মন না চাইতেও সেই ছিলা মুরগিকে জায়গা দিয়ে ফেললাম। আমি তো জাঙ্কুককে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারতাম না। আমার জীবনে এই কাল বুঝি তুর্কি যাওয়ায় নেমে এলো। বড্ড এলোমেলো বেপরোয়া লাগছে আমার। জিমিন আমার কেবিনের বাইরে দাঁড়িয়ে ভিতরে আসার অনুমতি চাচ্ছে। আমি গলা উঁচিয়ে শক্ত হয়ে বললাম, লিভ মি অ্যালোন, পরে এসো। অফিসে আমার চরম বিরক্ত লাগলো। এজন্য আজকে সমস্ত বিজি শিডিউলকে বুড়ো আঙুল দেখিয়ে ঢাকা শহরে এলোমেলো ঘুরে বেড়ালাম। গতকালই আমি আমার ক্যারিয়ারে সবচেয়ে বড় অ্যাওয়ার্ডটি পেয়েছি। এই অ্যাওয়ার্ড শো টিভিতে সরাসরি সম্প্রচার হয়েছে। আমার এত খুশির সময়ও আমি উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছি। একেই বুঝি ভালোবাসা? ওরা বলে আমার এই ক্যারিয়ার করা মোটেও সহজ ছিল না। বাবা মারা যাওয়ার পর মামারা মাকে অন্য জায়গায় বিয়ে দেন। মায়ের শর্ত ছিল একটাই, সে আমাকে সঙ্গে নিয়ে থাকতে চান। আমার সৎ বাবাও রাজি হন। মা আমাকে নিয়ে গেলেন সম্পূর্ণ এক নতুন সংসারে। কলেজ পড়ুয়া আমার জন্য সবকিছু এতটা সহজ ছিল না। শুরু থেকেই বুঝতাম সৎ বাবা আমাকে পছন্দ করেনি। শুধু বাবা হওয়ার দায়ভার থেকে আমার দায়িত্বগুলো পূরণ করে গেছে সবসময়। তিনি বেশ বড়লোক, তাই আমার পড়ার খরচা দিত কখনো কার্পণ্য করেনি। খুব দরকার না হলে আমার মুখোমুখিও হতেন না। মাও এই লোকটার উপর অনেকটা নির্ভরশীল হয়ে যায় এতদিনে। তাই তো তিনি যা বলেন তাই মেনে নেন আমার মা। আমার ফ্যাশন ডিজাইনিং নিয়ে ক্রেভিং ছিল, এজন্য দেশের ভালো একটি প্রতিষ্ঠান থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়া শুরু করলাম। তখন থেকেই আমার মূল লক্ষ্য ছিল সফল হব। বেশি দিন এই লোকের ঘাড়ে বোঝা হয়ে থাকবো না। এরপর পড়াশোনার পাশাপাশি কঠিন পরিশ্রম, অধ্যবসায় সব মিলিয়ে দিনগুলো সহজ ছিল না। সফলতার মুখ দেখতে শুরু করলাম পড়াশোনা শেষের পরপরই। এখন আমার নিজের একটি ব্র্যান্ড আছে। আমি এখন দেশের সফল নারীদের মধ্যে একজন। জিমিন ছিল আমার ভার্সিটির জুনিয়র। সে থেকেই তার সাথে আমার পরিচয়। তবে জিমিন যাই করুক, সে ভীষণ ব্রিলিয়ান্ট। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে আজ অব্দি অনেক সাহায্য করেছে সে। বিজনেসের অনেক আইডিয়া দিয়েও পাশে ছিল। এমনকি সে আমার সুখে দুঃখে সমানতালে পাশে থেকেছে, আমাকে ভরসা জাগিয়েছে। এরকম কাউকে পাওয়া আমার জন্য সৌভাগ্যের ছিল। এই সৌভাগ্যকে কখনো অস্বীকার করিনি। আমি সারাদিন নিজের মতো করে কাটিয়ে বাড়ি ফিরলাম। মোবাইল বন্ধ ছিল বিধায় সবার থেকে এক প্রকার যোগাযোগ ছিন্ন ছিল আমার। তাই বাড়িতে আমার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছিল আমি ভাবতে পারিনি। বাড়িতে ফিরেই দেখলাম জাংকুক সহ তার পুরো পরিবার এসেছে। শুধু জাংকুকই নয়, জিমিন, যারা, এমনকি জিমিনের মাও ঘটনাস্থলে উপস্থিত। ওদের সবাইকে একসাথে দেখে আমার মাথা ঘুরে উঠলো। কি হচ্ছে এখানে? আমি জাংকুকের দিকে তাকালাম। মুহূর্তের মধ্যেই বুকটা ধক করে উঠলো। জাংকুকের ক্লিন শেভ মুখে খোঁচা খোঁচা দাড়ি জন্মেছে। তাকে এখন আর ছেলা মুরগি বলার কোনো অবকাশ নেই। ছেলেটা যেন একদম তৈরি হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। আমি অবাক সুরে বললাম, আপনারা? জাংকুক বলে উঠলো, আমরাই শুধু আসিনি, কাজীও এসেছে আমাদের সঙ্গে। আমার পিলে চমকে উঠলো। আমি বললাম, মানে কি? আপনি না বিয়েতে রাজি ছিলেন না? পাগল মেয়ে, পুরো কথা না শুনে এত হাইপার হও কেন? আমি যদি আগে জানতাম তোমার আমার বিয়ে ঠিক আগে থেকে, তবে তুর্কিতেই তোমাকে বিয়ে করে ফেলতাম, লিসার সাথে। শুধু শুধু এতগুলো দিন বিরহের নামে কষ্ট করলাম। আমি তখন হতভম্ব। আমার কান অব্দি যেন কোনো কথাই পৌঁছাচ্ছে না। আমি তবুও নিজেকে বহু কষ্টে সবার সামনে নাকুচু করে বললাম, আমি আপনাকে বিয়ে করব না। জাংকুক হাসলো। ভাঙবে, তবু মচকাবে না। তুমি কি ভুলে যাও ভি, আমি তোমার চোখের ভাষা পড়তে পারি? তাও খামোখা মিথ্যে কেন বলো? আমি চুপসে গেলাম। আমার কাছে সবকিছু কেমন যেন অবিশ্বাস্য লাগছে। আমাকে এবার সবাই মিলে রাজি করানোর চেষ্টা করতে লাগলো। আমার মা বারবার বলতে লাগলেন, জাংকুক ভালো ছেলে, আর দেরি করিস না মা, ছেলেটা তোকে ভালোবাসে। আমার মন বলছে এই ছেলে তোকে ভালো রাখবে, আর বারণ করিস না, নিজের মনের কথা শোন এবার। অবশেষে প্রকাণ্ড ঝড়ের বেগে আমার আর জাংকুকের বিয়েটা
হয়ে গেল। বিয়ের কথাবার্তা, বাবার পার্টনারশিপ একটি শর্তের ভিত্তিতে ঘটলেও জাঙ্কুকের ভালোবাসার চক্করে সেই শর্তটা ভেঙে চলে গেল, যার ফলশ্রুতিতে আমাদের বিয়েটা আর 5টা সাধারণ বিয়ের মতোই ভালোবাসার সাথে সম্পন্ন হলো। জাঙ্কুক সকলের অলক্ষ্যে আমার কপালে চুমু দিয়ে বলল, আমার জীবনের ফার্স্ট কিসটা তুমি পেলে মিসেস মাউস। মিস্টার কেভিন ক্রো, এদিকে আসুন তো। কেভিন ক্রো জিওন জাঙ্কুক এগিয়ে আসলো তার বিবাহিত স্ত্রীর দিকে। অভিনয় করে বললেন, বলুন ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ। আমি মুখে হাসি লেপটে বললাম, আলোটা ভীষণ চোখে লাগছে, একটু বন্ধ করে দিন তো। আমি আজও বিজনেস ক্লাসে তুর্কিতেই যাচ্ছি, তবে আগের বারের মধ্যে পার্থক্য হচ্ছে এবারের টিকিটের পেমেন্টটা জাঙ্কুক করেছে। সে আমার কথায় হেসে বলল, ওকে ম্যাম, যেমন আপনি চান। কিছুক্ষণের মধ্যে পুরো জায়গাটা তীক্ষ্ণ আলো বন্ধ করে দেওয়া হলো, সব প্যাসেঞ্জারের সম্মতিতে। তবে হালকা নীল আলো জ্বলছে সর্বত্র। এই আলো অন্তত চোখে লাগছে না। জাঙ্কুক সমস্ত ব্যবস্থা করে আবার এগিয়ে আসলো আমার কাছে। সকলের চোখ ফাঁকি দিয়ে সে আমার খুব কাছে চলে আসলো। এতে আমি অপ্রস্তুত হলাম। জাঙ্কুকের বুকে ধাক্কা দিয়ে কিছু বলতে যাব, অমনি সে আমার ঠোঁটে চুমু দিয়ে বসলো। মুহূর্তেই গা কেমন যেন শিরশির করে উঠলো। জাঙ্কুকের বুকে চড় মেরে বললাম, অসভ্য, আমরা প্লেন আছি এখন। জাঙ্কুক দায়সারা ভাব নিয়ে বলল, সো হোয়াট, কর্তৃপক্ষের কাছে কমপ্লেইন করে দেব, তখন কিন্তু তোমার চাকরি থাকবে না। জাঙ্কুক হাসলো, আমার কানের কাছে মুখ নিয়ে ঠোঁট ছুঁই ছুঁই করে বলল, বলো কি, আমিও বলবো তুমি আমার বউ। বউকে চুমু দিলে চাকরি যাবে না অ্যাটলিস্ট। আমি ভীষণ লজ্জা পেলাম। লজ্জায় মুখ লুকানোর প্রচেষ্টা করলাম আমি। এটা দেখে জাঙ্কুক হেসে দিয়ে আমার গায়ে গরম কম্বল টেনে দিল। আমার কপালের চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে নরম গলায় বলল, ঘুমাও তুমি, সারা রাতে জার্নি হবে, কিছু লাগলে ডাক দিও আমাকে। তারপর জাঙ্কুক আবারও আমার কপালে চুমু এঁকে দিল। আমার নাক চেপে ধরে বলল, ভালোবাসি মিসেস মাউস, আমার একমাত্র বউ। আমি লাজুক হাসলাম। জাঙ্কুক নিজের রোমান্টিক খোলস ছেড়ে আবারও নিজের প্রফেশনে ফিরে যায়। আমি আর ঘুমাই না। জাঙ্কুকের চলাফেরা, আচার আচরণ, হাসি মুখে লক্ষ্য করতে লাগলাম। জাঙ্কুক অন্যান্য প্যাসেঞ্জারের দেখার পাশাপাশি আমারও খেয়াল রাখছে। জাঙ্কুকের আর আমার বিয়ের আজ 3 মাস পূর্ণ হয়েছে। জাঙ্কুকের ওই রোমান্টিক বায়ো দেওয়ার কারণ অন্যরকম ছিল। বন্ধুরা ডেয়ার দিয়েছিল তাকে ওরকম বায়ো দেওয়ার জন্য। এর স্থায়িত্ব 48 ঘন্টা ছিল, আর ওই 48 ঘন্টার মধ্যেই আমি তার আইডি চেক করেছিলাম। জাঙ্কুক আচমকাই ইস্তাম্বুলের টিকিট কেটে আমাকে সারপ্রাইজ দেয়। সে বেশ ভালোই ছুটি নেয় আমাকে নিয়ে তুর্কি ঘোরার জন্য। এবার আর আগের মতো আমাকে একা ফেলে আসবে না। আমার এখনো ভাবতে অবাক লাগে, চরিত্রহীন কেবিন ক্রু এখন লয়াল হাজবেন্ড হয়ে গিয়েছে। যাকে বিয়ে করব না বলে পণ করেছিলাম, তাকে ঘিরেই এখন আমার দুনিয়া। এগুলো সত্যি নাকি আমার ভ্রম? ভ্রম হোক কিংবা সত্যি হোক, জাঙ্কুক আমার জীবনে সবচেয়ে সুন্দর মানুষ, যাকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। সে আমার জীবনে রোমান্টিক বয় হয়ে এসে রোমান্টিক হাজবেন্ড হয়ে গিয়েছে। সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো গল্পে। ততদিন সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।